অন্তঃসত্ত্বার ৩ মাসের মাথায় হঠাৎ ঘুম থেকে উঠে অনুভব করলাম আমার পেটের বাচ্চাটি আর নেই। নেই বলতে আমার পেটেই নেই। ১ম এ বুঝতে অসুবিধা হলেও আমি আবার টেস্ট করি। হ্যাঁ, সত্যি বাচ্চাটি নেই। প্রচণ্ড মাথা ধরে আছে। ২ হাত দিয়ে মাথা চেপে ধরে বসলাম। কিছু মনে করতে পারছি না। শুধু এতটুকুই বারবার মনে পড়ছে আমার বাচ্চাটি আর নেই। আমি হাত পা ছোড়াছুড়ি করে কাঁদতে শুরু করলাম। মেঝে খামচে ধরার চেষ্টা করছি। প্রায় ২০ মিনিট পর আমার শাশুড়ি আর দেবর আমার কান্নার শব্দ শুনে আমার রুমে আসলো। আমার শাশুড়ি এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমার দেবর কিছুক্ষণ চুপ থেকে নিজের রুমে চলে গেল। মনে হচ্ছিল দুজন সব আগে থেকেই জানতো। আমার শাশুড়িকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললাম, আম্মা এটা কি হলো? এটা কেন হলো? আমার কলিজা পুড়ে যাচ্ছে। আমার ভালোবাসা আমাকে ছেড়ে চলে গেছে। আম্মা ওরে এনে দেন না। আমার শাশুড়ি চোখের পানি ফেলতে ফেলতে বলল, শান্ত হও মা, শান্ত হও। তোমার শরীর খারাপ করবে। আমি বললাম, কাল রাতেও আমি সুস্থ ছিলাম, সব ঠিক ছিল। একদম মনে আছে আমার। আমি কোনো অসুস্থ অনুভব করিনি। আমার বাচ্চা কোথায় গেল? আমার শাশুড়ি আঁচলে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে বলল, আমি কিছু জানি না। তোমার স্বামী আসলে তুমি তার সাথেই কথা বলো। আমাকে কিছু জিজ্ঞেস করো না মা। এই সংসারের উপর থেকে সব রহমত উঠে গেছে, সব ধ্বংস হয়ে যাবে। কথাগুলো বলেই আমার শাশুড়ি চলে গেল। রাতে আমার স্বামী মাসুদ আসলো। আমি তাকে দেখে বাচ্চাদের মতো কান্না শুরু করি। আমাকে অবাক করে দিয়ে সে বিরক্তিভাবে বলে উঠল, বাসায় আসতে না আসতেই এই ঘ্যানঘ্যানি কান্নাকাটি আর শুরু করে দিও না তো। জানো তো আমি অফিস থেকে এসেছি। আর বাচ্চা তো তোমার একার ছিল না, আমারও ছিল। কষ্ট আমারও হচ্ছে। তোমরা মেয়েদের মতো তো আমরা ছেলেরা কথায় কথায় কাঁদতে পারি না, তাই আমাদের কষ্ট কারো চোখে পড়ে না। ওর কথাগুলো শুনে প্রথমে একটু কষ্ট পেলেও পরে নিজেকে বোঝালাম আসলেই ছেলেরা কাউকে কষ্ট দেখাতে পারে না। নিজেকে শান্ত করলাম। রাতে ও খাওয়া দাওয়া করে রুমে আসলো। ওর পাশে বসে জিজ্ঞেস করলাম, কি হয়েছিল আমার কাল রাতে? মাসুদ একটু থতমত খেয়ে গেল। মোবাইলটা পাশে রেখে বলল, তুমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ো। মানে জ্ঞান ছিল না তখন। আমরা ডাক্তারকে বাসায় আনি। সে আসার আগে বাচ্চাটা মরে যায়। ডাক্তার সবকিছু দেখে তোমাকে ঘুমের ওষুধ দিয়ে চলে যায়। ওর কথাগুলো আমি মনোযোগ দিয়ে শুনছিলাম। আমার বয়স কম, কিন্তু এতটাও অবুঝ না যে কেউ মিথ্যা কথা বলছে কিন্তু আমি বুঝবো না। আমি উল্টো মাসুদকে প্রশ্ন করলাম, আমি কোনো ব্যথা অনুভব করলাম না। আমার কোনো কষ্ট হলো না। ২-৩ দিনের মধ্যে কোনো অসুবিধাও হয়নি আমার। হঠাৎ এটা কিভাবে হলো? মাসুদ এবার বিরক্ত হয়ে বলল, আমি তো আর ডাক্তার না যে বলতে পারবো কিভাবে হলো। আল্লাহরটা আল্লাহ নিয়ে গেছে, তার ওপর আর কারো হাত নেই। আমরা তো এসব অভিযোগ করতে পারি না। ভাগ্যে থাকলে আবার হবে। ব্যাপারগুলো আমার অস্বাভাবিক লাগছে, কিন্তু কিসের ভিত্তিতে অস্বাভাবিক লাগছে সেটা বলতে পারছি না। এ বাড়ির কেউ কখনো আমার সাথে খারাপ আচরণ করেনি। শ্বশুর শাশুড়ি মেয়ের মতো ভালোবাসে। ছোট দেবর ননদও বড় বোনের মতো সম্মান করে। বিয়ের আগে ভাবতাম শ্বশুরবাড়ির মানুষ খুব খারাপ হয়। এ বাড়িতে আসার পর আমার ধারণাটা পাল্টে গেছে। ৩ সপ্তাহ কেটে গেছে। সবকিছু সবার জন্য স্বাভাবিক হলেও আমার মধ্যে এখনো পৃথিবীর আলো না দেখা সন্তানের চলে যাওয়া আগুন দাউ দাউ করে জ্বলছে। মাঝে মধ্যেই খুব ভেঙে পড়ি, কান্নাকাটি করি। শাশুড়ি মায়ের মতো যত্ন করে সামলায়। আমার শ্বশুর ব্যবসায়ের কিছু দরকারি কাজে দেশের বাইরে ছিল। ১ মাস পর সে দেশে ফিরেছে। এর মধ্যে তাকে সব জানানো হয়েছিল। কিন্তু এই খবর শুনেও সে কোনো প্রতিক্রিয়া করেনি। সে নাতি আসার আনন্দ তার মধ্যে ছিল, কিন্তু তার মধ্যে কোনো প্রতিক্রিয়া না দেখে আমি প্রথমে কষ্ট পেয়েছিলাম। আমার শ্বশুর বাসায় এসে আমার মাথায় হাত বুলিয়ে দিল। চুপচাপ কারোর সাথে কোনো কথা বলছে না। রাত হলো। আমার স্বামী মাসুদ বাসায় আসে। সে রুমে প্রবেশ করতেই আমার শ্বশুর রুমে এসে বাইরে যেতে বলল আমাকে। আমিও বাইরে চলে গেলাম। শ্বশুর দরজা বন্ধ করে দিল। হঠাৎ রুম থেকে মারের আওয়াজ আসছে। সবাই ছুটে গেলাম, একমাত্র আমার ননদ আয়েশা ছাড়া। বুঝতে পারলাম আমার শ্বশুর আমার স্বামীকে বেধড়ক মারছে। কিছু বলতে পারছি না আমি। কান্না করতে করতে আমার দেবরকে বললাম, মাহবুব কিছু করো, তোমার ভাইকে তো বাবা মেরেই ফেলবে। কাঠের দরজা ভাঙার শক্তি ছিল না। কিছুক্ষণ পর আমার শ্বশুর ক্লান্ত শরীরে বেরিয়ে আসলো রুম থেকে। তাকে উপেক্ষা করে আমি তাড়াতাড়ি রুমে গেলাম। মাসুদ রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। আমি আর আমার দেবর ওকে ধরে হাসপাতালে নিতে যাব, তখন আমাকে দূরে সরিয়ে দিয়ে আমার শ্বশুর সাথে গেল। আমি হাঁ করে তাকিয়ে আছি। আয়েশা এসে বলল, ভাবি তোমার সাথে কিছু কথা আছে আমার। আমি খেয়াল করলাম আমার শাশুড়ি কান্না ভরা চোখে আয়েশাকে ইঙ্গিত দিচ্ছে আমাকে যেন কিছু না বলে। আয়েশা আমার শাশুড়িকে তোয়াক্কা না করে আমাকে ওর রুমে নিয়ে গেল।
এরপর বলতে শুরু করলো, ভাইয়ার অফিসে সামিয়া নামের এক মেয়ের সাথে ভাইয়ার 3 বছরের সম্পর্ক। মেয়েটা অনেক বেয়াদব ও বাজে বাজে কাপড় চোপড় পরে, মানে বাবার পছন্দের বাইরে। বাবার আগে থেকেই তোমাকে পছন্দ ছিল, ভাইয়াকে বিয়ের কথা বললে কিছুতেই রাজি হয় না। বাধ্য হয়ে বাবা সব সম্পত্তি 3 ভাগে ভাগ করে 1 ভাগ তোমার নামে আর বাকি 2 ভাগ আমাদের 2 ভাই বোনের নামে লিখে দেয়। সাথে ভাইয়াকে ত্যায্য করার কথাও বলে। বাবা ছাড়া ভাইয়া অসহায়, কারণ বাবার ছায়াতল থেকে বের হলে ভাইয়ার এত বেতনের চাকরিও থাকবে না। তাই বাধ্য হয়ে ভাইয়া তোমাকে বিয়ে করে। বাবার জন্য কখনো তোমার সাথে খারাপ আচরণ করেনি, কিন্তু যখন তুমি অন্তঃসত্ত্বা শুনলো তখন সেই মেয়ে ভাইয়াকে বাজেভাবে গালিগালাজ শুরু করে। তাই ভাইয়া সুযোগ খুঁজে কবে বাবা বাসায় থাকবে না আর প্ল্যান সাজিয়ে ফেলে। সেই রাতে খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। তুমি, মা আর ছোট ভাইয়া আগেই খেয়ে নিলে। খাবার রাখা ছিল ঠিকই, কিন্তু আমি খাবারটা খাইনি। আমি ঘুমাইনি দেখে ভাইয়া আমার দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। এরপর একজন ডাক্তার আনে। আমি সজাগ ছিলাম, কিন্তু কিছুই করতে পারিনি। মনে হলো সব আমার চোখের সামনেই হচ্ছে। আমার ফোনও নিয়ে নিয়েছিল। সকালে উঠে আমাকে আমার ফোন ফেরত দেয় এবং মাকে হুমকি দিয়ে বলে আমরা যেন তোমাকে বা বাবাকে কিছুই না বলি। কিন্তু এত বড় অন্যায় মা মেনে নিতে পারেনি। সব বাবাকে জানাই। বাবা বলল যা করার সে দেশে এসেই করবে। সবকিছু শুনে আমি মাটিতে ধপাস করে বসে পড়ি। যে স্বামীকে এতদিন মন প্রাণ দিয়ে ভালোবাসলাম, সে কিনা নিজেই নিজের সন্তানের খুনি।